আসছি সরাসরি। আমরা যখন ছোট ছিলাম তখন অল ইন্ডিয়া রেডিওতে একটা অনুষ্ঠান হতো প্রত্যুষা, এবং একটা মিউজিক বাজতো প্রত্যুষা। সকালবেলা ঘুম ভাঙতো, এটা সুন্দর মিউজিক বাজতো এবং আমার ঘুম থেকে উঠতাম। আমাদের ছোটবেলা পড়াশোনা মধ্যে আমরা ঢুকে যেতাম। নামটা আস্তে আস্তে করে বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যুষা নামটা আমাদের সময় থেকে সরে গেল। তারপরে সে প্রত্যুষা নামটা ফিরে আসলো তোমার এবং কয়েকজনের হাত ধরে। এটার জন্মকথা, প্রত্যুষার জন্মকথা। প্রত্যুষা আমাদের বরিষ্ঠ নাগরিকদের একটি সংস্থা, এবং এই প্রত্যুষা নামটি দেওয়ার পেছনে আর কি আমাদের প্রত্যুষার মাননীয় সদস্য শেখর ঘোষ বা অন্য কেউ আর কি এই প্রত্যুষা নামটি দিয়েছিলেন। তখন প্রত্যুষা ওই প্রাতঃভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরে প্রত্যুষা আরেকটু বিস্তারিত হলো বৃক্ষরোপণের ক্ষেত্রে, এবং এই বৃক্ষরোপণের কাজটিকে প্রত্যুষা সম্প্রসারিত করলো শুধু জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকাতেও না, জলপাইগুড়ির বাইরেও বিভিন্ন এলাকাতে এই বৃক্ষরোপণের কর্মসূচি সুচারুভাবে পালন করেছে। তো তখন এই রেজিস্ট্রেশনের যখন প্রয়োজন হলো, যেহেতু প্রত্যুষা নামে আরো সংস্থা আছে, যেমন তুমি বললে যে আকাশবাণীর প্রত্যুষা আর কি, তো এইরকম প্রত্যুষা নামে আরো সংস্থা আছে। ফলে রেজিস্ট্রেশনের সময় যাতে রেজিস্ট্রেশন নাম এই প্রত্যুষা নামটি পাওয়া যায় আর কি, সেই জন্য প্রত্যুষার আগে আমরা জলপাইগুড়ি শব্দটিকে যুক্ত করে জলপাইগুড়ি প্রত্যুষা নাম দিয়ে আমাদের এই সংস্থাটি রেজিস্ট্রিকৃত হলো জলপাইগুড়ি প্রত্যুষা। এই প্রত্যুষার ফান্ড কি তোমরা নিজেরা সদস্য? প্রত্যুষার এখনো আমরা কোনো দিন কোনো সরকারি সহায়তা নিই না, এবং আমাদের সদস্যরা প্রায় 130 জনের মতন এখন আমাদের সদস্যরা, তারাই চাঁদা দেন। তার ভিত্তিতেই আমরা, আপনি কখনো ওই করলা এলাতে গিয়ে দেখবেন যে ওইখানে আমরা পুরো করলা আলো দুই পাশে আমরা বৃক্ষরোপণ করেছি, এবং এই পরিবেশ আন্দোলনে প্রত্যেকবার আর কি পরিবেশ দিবস পালিত হয়। এছাড়াও পরিবেশ সংক্রান্ত নানান কর্মসূচি নেই। সেই সঙ্গে আমরা বলি যে বার্ধক্যই শেষ কথা না, যে এই সময় এসেও নতুন করে আরো শুরু করা যায় আর কি। যে সমস্ত অসহায় বৃদ্ধারা রয়েছেন তারাও যাতে কোনো অসহায়তার শিকার না হন, তারাও যাতে সমস্ত রকম সামাজিক সুযোগ সুবিধা এবং প্রতিরক্ষা পান, সেই কাজটিও আমাদের জলপাইগুড়ি প্রত্যুষা করেন আর কি। প্রসঙ্গত মনে পড়ে গেল রাজেশ খান্নার বিখ্যাত সিনেমা আফতার, এবং সেখানে তুমি দেখেছো কিনা, সেই আফতারও একই, তুমি যেটা বললে যে বয়স হয়ে যাওয়ার পর তারপর নতুন করে প্রাণ ফিরে পাওয়া, নতুন করে জীবনমুখী হওয়া, নতুন করে কাজের মধ্যে ঢুকে যাওয়া। বয়স একটি সংখ্যা মাত্র, সেটা আমি নিজে চাক্ষুষ দেখছি প্রত্যুষাকে দেখে, তোমাদেরকে দেখে। টর্নেডো বিধ্বস্ত এলাকায় তোমরা যেভাবে কাজ করে চলেছো, তাছাড়া আমাদের অ্যালি এবং তার আশপাশের এলাকাগুলোর পরিবেশ নিয়ে তুমি যেভাবে লড়ছো তোমরা সবাই, এবং তার মধ্যে মধ্যমণি তুমি, এটা কুর্নিশ জানাই শুধু আমি না, আমি জলপাইগুড়ির বিভিন্ন মহল থেকে এটাও জেনেছি যে তোমরা সত্যি ভালো কাজ করছো এই পরিবেশটাকে। যদি নতুন প্রজন্ম এই ধারাটাকে বজায় রাখতে পারে তাহলে ভালো হয়। এবার একটু প্রসঙ্গ চেঞ্জ করি, সেটাতে হচ্ছে আমরা যখন ছোট, আমার বাড়ি অরবিন্দনগর ঠিকই, কিন্তু আমার ওই খেলাধুলা সংক্রান্ত বন্ধু বান্ধব, আড্ডা, গল্প সবই হচ্ছে দেশবন্ধুপাড়া মিলন সংঘ মাঠ, পুরোপুরি মানে খালি খেতে যাওয়াটা বাড়িতে থাকতো অরবিন্দনগরে, সারাক্ষণ আমরা এখানেই থাকতাম। তখন থেকে তোমার নাম শোনা, তখন থেকে আরো অনেকগুলো ইভেন্ট জানা, নাটক, সাংস্কৃতিক জগৎ নিয়ে রণজিৎ মিত্র দীর্ঘদিন কাজ করেছে। কবে থেকে শুরু হলো সেই সাংস্কৃতিক জগৎ, গান বাজনা, নাটক, সাংস্কৃতিক মঞ্চ, ছোট 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 মঞ্চ করে প্রোগ্রাম করা, সেটা কবে থেকে তুমি শুরু করলে? এটা আমরা 1972 নাগাদ আমরা তরুণ তীর্থ বলে শিশু কিশোরদের একটি সংগঠন আমি খুলেছিলাম, এবং সে ব্যাপারে আমার সহযোগী ছিল হচ্ছে বলাকা ঘোষ,
এবং আমাদের ওই এলাকার যে সমস্ত শিশু কিশোররা ছিল তাদের জন্য আমরা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মসূচি এগুলো আমরা নিতাম, এবং প্রতিদিন মিলন সংঘ মাঠ এবং তখন পাড়ার যে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গা ছিল সেখানে বিকেল বেলা হলে নিয়মিত ড্রিল করানো হতো, খেলাধুলা করানো হতো এবং আবৃত্তি, কুইজ এগুলোর অনুশীলন করানো হতো। এবং প্রত্যেক বছর আমরা ওই কাকলি তরুণ তীর্থের তরফ থেকে 3 দিন ব্যাপী ওই মিলন সংঘ মাঠে একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। তাতে বিভিন্ন প্রতিযোগিতা হতো, আবৃত্তি প্রতিযোগিতা হতো, কুইজ, উপস্থিত ক্ষেত্রে বক্তৃতা, বিতর্ক। তাতে শুধুমাত্র আমাদের এলাকার ছেলেমেয়েরাই না, শহরের সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করত। এবং ওই 3 দিন ব্যাপী যে সাংস্কৃতিক কর্মসূচি হতো তাতে প্রত্যেক দিন আমাদের ওই কর্মসূচিতে জলপাইগুড়ির মোহিত ঘোষ, মুকুলেশ সান্যাল এদের নিয়মিত উপস্থিতি থাকতো। আচ্ছা। এবং মোহিত ঘোষই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করতে, এবং যতদিন এই অনুষ্ঠান চলেছিল আর কি প্রত্যেক বছর উনি আসতেন। আচ্ছা। এবং আমরা পরবর্তীকালে ওই তরুণ তীর্থ থেকে আমরা এখানে যে অনাথ আশ্রম ছিল আর কি তাদের সাথে, তারা যাতে মেইন স্ট্রিমে আসতে পারে, তরুণ তীর্থের ছেলে মেয়েদের নিয়ে সেই অনাথ আশ্রমে যাওয়া, তাদের সাথে মেলামেশা করা, সেখানে একটা ফুটবল প্রতিযোগিতা করা, তারপরে সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান করা, ভাইফোঁটার অনুষ্ঠান করা। আজকে যেটা কি কোরাখোম, এই কোরাখোমে কিন্তু আমাদের যাতায়াত তরুণ তীর্থের অনেকদিন আগে থেকে। এছাড়াও আমরা কমার্স কলেজে এই তরুণ তীর্থের তরফ থেকেই আর কি পরবর্তীকালে আমরা বলাকা স্মৃতি সংসদ বলেও একটা সংগঠন গড়ে তুলি, যেটাকে ওই তরুণ তীর্থেরই এক্সটেনশন। তো সেখানে আমরা ওই যে আজকে যেমন এই সেলফ হেল্প গ্রুপ চালু হয়েছে, তখন তো সেটা ছিল না। আমরা দুস্থ মহিলাদের দিয়ে তাদের হস্তনির্মিত যে শিল্প সেগুলো দিয়ে প্রদর্শনী কাম বিক্রি এই ব্যবস্থাটাও আমরা করেছিলাম। সেটাও বছর 3 চলেছিল এবং ডিআরডি দিয়ে আমাদের প্রচুর সাহায্য করত। এবং বলা যেতে পারে এই যে তরুণ তীর্থের যে বিষয়টা, এটা নিয়ে দীর্ঘকাল আমাদের আজকে আমরা যাদেরকে দেখবো যে জলপাইগুড়ির যে যারা এখন প্রায় প্রৌঢ়ত্বে পৌঁছে গেছে, তারাও কিন্তু একটা সময় এই যে পিনাকি সেনগুপ্ত, বিশ্বজিৎ মিত্র, তারপরে আমাদের এখান থেকে জেলা সমাহর্তা হয়েছে কস্তুরী সেনগুপ্ত, এরকম বহু কৃতি ছেলে মেয়ে আমাদের ওই তরুণ তীর্থের সদস্য। তরুণ তীর্থটা অনেকদিন চলেছিল। এখন তরুণ তীর্থ থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছিলাম, যেমন সাপমোচন, চণ্ডালিকা, এগুলো কিন্তু আমরা মানে পাড়ার ছেলে মেয়েদের দিয়েই রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করতাম এবং একটা তহবিল সংগ্রহের জন্য। তো আস্তে আস্তে যেহেতু সবাই বড় হয়ে গেল এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাড়িতে শিশু কিশোরদের সংখ্যাও ক্রমশ কমতে লাগলো আর কি। আগে যেমন খুব সাগ্রহে ছেলে মেয়েদের খুব নিশ্চিন্তে ওই তরুণ তীর্থের ওখানে অভিভাবকরা দিয়ে যেতেন, আজকাল তেমন আর দেখা যায় না, মাঠগুলো প্রায় ফাঁকাই থাকে আর কি। ফলে শিশু কিশোরদের যে এই যে সংস্কৃতির জগৎ, খেলার জগৎ, সেখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে। তো আমি ভীষণভাবে চাই যে এই সাংস্কৃতিক ঐতিহ্যটা আবার ফিরে আসুক। প্রসঙ্গত দাদা জানিয়ে রাখি, আমি তখন খুব ছোট, আমার তরুণ তীর্থের শেষটুকু একটু মনে আছে। আমিও এসেছিলাম তরুণ তীর্থে, ছিলাম ওই তুমি যে জায়গাটা বললে, তোমাদের এই যে জায়গাটা মানে মিলন সঙ্গম ক্লাবের ঠিক পিছনে, সেই জায়গাটার মধ্যে এবং বলি যে ওই জায়গাটা একটা সময়ে এত সংখ্যক ছেলে মেয়ে হয়ে গেল, আমরা ফলে ওইখান থেকে সরিয়ে দিয়ে মিলন সঙ্গম নিয়ে গেলাম। তো আজকে সেই তরুণ তীর্থ থেকে কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, কেউ অধ্যাপিকা, কেউ শিক্ষক, কেউ নেতা, মানে এইরকম প্রচুর মানে ছেলে মেয়েদের আমরা ওইখান থেকে পেয়েছিলাম। এবং সকলেই এক বাক্যে স্বীকার করে ওই যে তরুণ তীর্থ তাদের চিন্তনে মননে যে একটা
প্রস্তুতি তরুণ তীর্থ থেকে হয়েছিল, সেটা কিন্তু তাদের জীবনে একটা স্থায়ী ছাপ। এটা বলা যায় যে তরুণ তীর্থের মন্ত্রগুরু তুমি। তরুণ তীর্থ নিয়ে যে কিভাবে চলবে, তরুণ তীর্থ কি শেখানো হবে, সব তোমার হাতেই বলা। আসলে তখন তরুণ তীর্থ একটা কেন্দ্রীয় সংগঠন, এবং তখন এই বিভিন্ন শিশু কিশোরদের জন্য নানা রকম সংগঠন ছিল। আচ্ছা। যেমন সব পেয়েছির আসর, ডানপিটিদের আসর, তরুণ তীর্থ বা কিশোর বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও কিন্তু শিশু কিশোর সংগঠন ছিল। এছাড়াও অরাজনৈতিক সংগঠনও ছিল, সব পেয়েছির আসর, ডানপিটিদের আসর, তরুণ তীর্থ। এইরকম শিশু কিশোর সংগঠন পশ্চিমবঙ্গের প্রায় বিভিন্ন জেলাতেও ছিল। জলপাইগুড়িতেও সব পেয়েছির আসর, তারপরে অন্যান্য শিশু কিশোরের সংগঠনগুলো ছিল। কিন্তু তরুণ তীর্থ সেই সময়ে খুব জনপ্রিয় হতে পেরেছিল তার কর্মকুশলতার জন্য। এবং তাছাড়াও এই যে তরুণ তীর্থ এবং তোমাদের ওই আশপাশের এলাকার যে সাংস্কৃতিক পহল, সেটা কিন্তু এখনো দেশবন্ধু পাড়ার কোথাও যেন একটা জায়গায়, মানে ভালোত্ব বলবো, এটাকে ভালো একটা জায়গা এখন অব্দি ধরে রাখা আছে। মানে অন্যান্য এলাকাগুলোর তুলনায় এই এলাকাটাকে আমি ছোট থেকে দেখে আসছি, মিশছি, সেই জায়গাটাকে আমি বলবো। এবার দাদা, তোমার সম্বন্ধে পার্সোনাল কিছু পছন্দ অপছন্দ জায়গায় চলে আসছে, একটু ব্যক্তিগত জায়গায় আবার ঢুকে পড়ার চেষ্টা করছি আমি। অনেক বড় হয়ে যাচ্ছে।